যার জন্য তোমরা এসেছো। তোমাদের এর আগেও অভিজ্ঞতা আছে, অসাধারণ একজন মানুষ। মানে আমি খুব আমার এই 52 বছরের জীবনে আমি কতিপয় ভালো মানুষ দেখেছি, উনি তার মধ্যে একজন। তো ওনার জন্য একটা জোরে হাততালি চাই। আধিকারিক আমার থেকে অনেক ছোট, কিন্তু যেহেতু তিনি আধিকারিক মহাশয়, তাকে আমি আমার শ্রদ্ধা জানাই। এবং আমার এই সহকর্মী দাদা শান্তনুদা, উনি এসছেন শুধু মানে হরিণঘাটা থেকে আমাদের এই প্রোগ্রামটার জন্যই তিনি এসছেন। উনি একটা স্কুলের প্রধান শিক্ষক, ওনাকেও আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং আমার সামনে যারা বড়রা যুক্ত থাকেন তাদেরকেও আমার প্রণাম এবং বাচ্চাদের আমার ভালোবাসা। তোমাদের একটাই কথা বলে আমি অনুষ্ঠানটা শুরু করতে বলবো স্যারকে, যে দেখো আজকের এই একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তোমরা খুবই ছোট, হয়তো সব কিছু তোমরা ভালো করে বুঝেও উঠতে পারছো না কি হচ্ছে, কিন্তু এইটুকুনি শুধু শোনো বা বুঝে রাখো যে আমরা এখন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না। কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, মানসিকভাবে শারীরিকভাবে, এবং সত্যিকারের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ এবং এগিয়ে যেতে হবে এমন একটা জীবনের জন্য, যে জীবনটা আমরা সবাই চাইছি, যে জীবনটা আমাদের সকলের জন্য কাম্য, যে জীবনটা আমরা পেলে পরে আমাদের সকলেরই ভালো লাগবে, আমাদের মা বাবাদের ভালো লাগবে, আমাদের নিজেদের ভালো লাগবে। তো সেই জীবনটা পেতে গেলে আমাদেরকে যে ফেজের মধ্যে দিয়ে যেতে হবে সেটা হচ্ছে সবকিছুই পজিটিভিটি। কিন্তু মুশকিল হচ্ছে আমরা যতক্ষণ বেঁচে থাকি আমাদের চারিদিকে পজিটিভিটি সবসময় থাকবে, এটা হতেই পারে না। কিন্তু আমার মনটা যদি পজিটিভ থাকে, তাহলে আমার দেখার চোখটা যদি পজিটিভ হয়, তাহলে উই ক্যান সি দ্য পজিটিভ ইন নেগেটিভ। নেগেটিভের মধ্যেও কিন্তু আমরা পজিটিভ দেখতে পারি। সেই দেখার মনটা যাতে আমাদের তৈরি হয়, সেই কারণেই আমি বারবার তোমাদের জন্য এই পজিটিভ মোটিভেশনের জন্য আমি স্যারকে আগ্রহভাবে ডাকি। এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আসেন শুধুমাত্র তোমাদের জন্য। কাজে তোমাদের কাছে আমার অনুরোধ, চোখ কান মন সমস্ত কিছু টোটালি ওপেন করে দিও। আজকে কোথাও একটা তুমি যেন ব্লকেজ না থাকে, একদম খোলা মনে উনি যা বলবেন সেটাকে বোঝার চেষ্টা করো, এবং সেটা আত্মস্থ করে সেটা ভেতরে রেখে দিও, সেটাকে আর বাইরে রেখে দিও, ওটাকে তোমার জীবনে অ্যাপ্লাই করো। তবেই কিন্তু ওনার এবং আমাদের এই প্রচেষ্টাটা সফল হবে। আজকের অনুষ্ঠান খুব ভালো হবে, এই সাফল্য কামনা করে আমি স্যারের কাছে মাইকে আগে বাড়াচ্ছি। স্যার প্লিজ। প্রথমেই আমার সামনে যারা ছোটো ছোটো আমার বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি কথা বলবো যে তোমরা কিন্তু সত্যিই ভাবতে পারো যে তোমরা এমন একটি স্কুলে পড়ো যে স্কুল তোমাদের শুধুমাত্র পড়াশোনার খেয়াল রাখছে, তোমাদের মানসিক স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখছে। এই ভাগ্যটা কিন্তু সমস্ত স্কুল স্টুডেন্টের হয় না। সুতরাং তোমাদের গর্বজীবনে যেটা বললে যে মনের সমস্ত জানালা খোলা রেখে আগে তোমরা কিন্তু শুনো স্যার তোমাদের কি বলতে চাইছে। আমি জাস্ট একটা কথাই বলবো, স্বামী বিবেকানন্দ আমাদের বলেছিলেন আমরা যা বিশ্বাস করি সেটাই কিন্তু আমরা বলি, অর্থাৎ আমরা যা বলি আমাদের যে বিলিফ সিস্টেম সেটাই কিন্তু আমাদের করে দেবে। সুতরাং তোমরা যদি মনে মনে ভাবো যে আমি একজন ভালো মানুষ, আমি শক্তিশালী, আমি দুর্বল নই, আমি যা কিছু ভালো করতে পারি আমি করতে পারবো, জগতে কন্ট্রিবিউট করতে পারবো, সুতরাং তোমরা যদি এটা বিশ্বাস করো তোমরা কিন্তু সেটাই হবে। আর যদি বিশ্বাস করো না আমি দুর্বল, আমি কিছু করতে পারবো না, তাহলে কিন্তু তুমি সেটাই হবে। সুতরাং এটা তোমার চলে যে তুমি কিভাবে নিজেকে গড়ে তুলবে। আর যে সেমিনার তোমাদের অনেক কিছু শেখাবে আমি জানি, তোমরা কিন্তু মন দিয়ে শোনো, তাহলে কিন্তু সেকেন্ড পর যে একটা সেমিনার এরকম ভাবে দিদিমণিদের প্রচেষ্টা তোমাদের মানসিক স্বাস্থ্য যাতে ভালো হয়, মানসিক দিকে তোমরা যাতে সুস্থভাবে করে ওঠো, সেই প্রচেষ্টাকে সফল করে তোমরা নিজে একটু শিখবে। এই বলার ধন্যবাদ। সেই অনুষ্ঠানে আমি উঠতেই আসলাম, তোমরা যেমন ছাত্রীরা, আমিও কিন্তু আজকে তোমাদের মতো ছাত্র হিসেবে এখানে আসলাম। জীবন দর্শন, জীবনের মূল্যবোধ কি সেটাকে আরো ভালো করে জানবার জন্য, উপলব্ধি করবার জন্য। তো আমরা আজকে তোমাদের সঙ্গে এখানে বসবো, তোমরা যেরকম মানে আজকে শিখবে জানবে, আমিও কিন্তু শিখবো। তবে একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে একটা জিনিস আমরা জানি যে নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হচ্ছে
শক্তি। কিন্তু একটা জিনিস তার সঙ্গে যোগ করবে, আসলে হচ্ছে এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। তুমি যে জানো, যে জ্ঞানটা তোমার আছে, সেটা যখন তুমি প্রয়োগ করবে বাস্তব ক্ষেত্রে, তবে কিন্তু সেটাই হবে তোমার শক্তি। অর্থাৎ এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ নট অনলি দ্য পাওয়ার, এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। তোমরা আজকে যেটা শিখবে, যেটা জানবে, যেটা বুঝবে, যেটা হৃদয়গত করবে, সেটা যখন তোমরা বাস্তব ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে প্রয়োগ করবে, তবে কিন্তু আজকের এই সেশনটা তোমাদের যথার্থ নর্মার্থ উপলব্ধি করতে পারবে। এবং এই সেশনটা নেওয়ার জন্য আজকের দিনে এইরকম একটি ক্রাইসিস, যেটাকে সোশ্যাল ক্রাইসিস চলছে থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, তোমরা জানো, বিশেষ করে আমাদের দেশে এখন আমরা একটা আগুনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময় একটি শীতলতা হাওয়া বয়ে দেওয়ার জন্য আজকে দেবনাথ স্কুল ফর গার্লসে আমার বোনের মতো জয়া বিশ্বাস, তিনি এরকম একটি মোটিভেশনাল স্পেশাল এবং তোমাদের চারিত্রিক গঠন তৈরি করবার জন্য, মানসিক গঠন তৈরি করবার জন্য এরকম একটি বিখ্যাত ব্যক্তিকে নিয়েছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই সেশনটা সত্যিকারের সার্থক, তোমরা সেটা জানো এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করো। এই করে তোমাদের প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শ্রদ্ধেয় মৃণাল চক্রবর্তী মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমি চিরকৃতজ্ঞ, উনি আমার জীবনে একটা নতুন অধ্যায় এনে দিয়েছেন, আর আমি ওনার সান্নিধ্যে এসে অনেক উপকৃত হয়েছি। তাই আমার সন্তান তুল্য সমস্ত ছাত্রীদেরকে এটাই বলবো যে তোমরা আজ সম্পূর্ণরূপে সমৃদ্ধ হওয়ার সুযোগ পেয়েছ। এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও। আজকের এই বিশেষ দিনে তোমাদের সকলের প্রতিও শুভেচ্ছা রইল। এর আগে স্যার এসেছেন, প্রতি বছরই স্যার প্রায় আমাদের মেয়েদের জন্য অনেক বড় একটা আশীর্বাদের ভাবনা নিয়ে বৃহত্তর একটা সেবা এবং মহান যজ্ঞে আমাদের মেয়েদেরকে ভরপুর করতে আসেন। এর জন্য আমি বড়দিনে সবার আগে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য। আর আবার মৃণাল বাবুকে অনেক অনেক ধন্যবাদ। এবং লিখতে পারো আমার খুব ফেভারিট লাইন, সফল যারা কেমন তা। যে মানুষটিকে ফিজিক্যালি আমরা দেখছি, আমরা সবাই জানি হয়তো 2 ঘন্টা বাদে ইনি হয়তো বাংলাদেশের অন্য কোনো শহরে থাকেন, 2 দিন বাদে হয়তো বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো শহরে থাকবে, মানে আই মিন টু সে ইন্ডিয়াতে চলে আসবে। 2 বছর বাদে সারা পৃথিবীর কোনো একটা গোলার্ধে থাকবে। হয়তো উনি পরিষ্কারই আমাকে আগে থেকে পারমিশন দিয়েছিলেন, হয়তো এরকমভাবে 80 বছর বাদে হয়তো উনি থাকবেন না, কিন্তু ওনার এই কথাগুলো মানুষের মনের মধ্যে থাকবে। উনি এমনই একটি মানুষ, আমাকে নিয়ে এত বলছে না, আমি কাঁদতে আরম্ভ করেছি। আমি লোককে কাঁদাই, উনি আমাকে কাঁদাচ্ছেন। উনি বারবার বলছেন যে মানুষের মনে কোনায় কোনায় ওনার ঢোকার ক্ষমতা আছে। উনি বডিগার্ডের থেকেও স্পেশাল বডিগার্ড। উনি জানেন মানুষের মনের ভেতরে কিভাবে ঢুকতে হয়, উনি জানেন মানুষের মনের দরজা খুলে কিভাবে খারাপ পার করে ভালো ভরে দেওয়া যায়। তো এত কিছু বলার পর আমি আমার চোখ দিয়ে যখন জল পড়ছে, তখন উনি আমার গায়ে হাত দিয়ে বললেন আমরা একটু আলিঙ্গন করতে পারি। আমি জানি না তোমরা এটার মানে জানো কিনা, আমরা কোলাকুলি করি জানি পুজোর সময়। সো বাংলাদেশে এটা খুব ফেমাস, বাংলাদেশে মানুষ গেলে পুরো বুকের মধ্যে জড়িয়ে ধরে। তো আমি ফিল করলাম উনি যখন আমাকে জড়িয়ে ধরলেন, আমার পিঠের মধ্যে উনি থাপ থাপ করে 2 থাপ্পড় দিলেন। থাপ্পড় মানে ভালোবাসার টাচ। আমি যেন ফিল করলাম উনি যেন আমার অন্তরের ভেতরের অন্তরে নাড়া যায়। তো আমি জানি না আজকে তোমাদেরকে সেই ধরনেরই কিছু বলবো হয়তো, যেটা হয়তো তোমাদের কাজে দেবে। আমরা সবাই কিন্তু এর মধ্যে পড়ি, যেটা আমি এখন বলবো সেটা কিছু না, সেটা খুব দামি একটা গল্প, 5 পাখির গল্প। এক দেশের এক রাজা, আর সেই রাজা খুব স্বপ্ন ছিল যে আমার প্রচুর পাখি থাকবে, আর যেখানেই যে দেশেই যেত সে দেশ থেকে উনি পাখি কিনে আসে। সেই রকমই একটি দেশে যায় যে দেশটা ফেমাসই বাজ পাখির জন্য। তো সেখানে যাওয়ার পর ওখানকার যারা রাজা তারা ওনাকে 3টে বাজ পাখি দিয়ে বলে এই 3টে বাজ পাখি না, বলে এই বাজ পাখির বিশেষত্ব কি, বলে ছেড়ে দেবে না, উড়ে যাবে, আবার দেখবেন আপনার হাতের মধ্যে এসে বসে। আমি জানি না তোমরা দেখেছো কিনা, আজকাল মোবাইল সবাই দেখে আমরা সবাই জানি এখানে হাতে চামড়া লাগানো থাকে এবং বাজ পাখি মানে প্রপার নেলস দেওয়া থাকে এবং এরকমভাবে হাত থাকে, সে পুরো হাতের মধ্যে বসে। এবং উনি
ওই বাজ পাখি বড় করা শুরু করলেন, একজন দায়িত্ব দিলেন, ঠিক একটা স্পেসিফিক ডেটে দেখা গেল ওই 3টে বাজ পাখিকে যেই খাঁচা থেকে ছেড়ে দেওয়া হলো, 2টো বাজ পাখি উড়ে চলে গেল অনেক উপরে। কথা আছে, আমি জানি না তোমরা জানো কিনা, যাদের বাড়িতে পায়রা প্রসঙ্গ এখানে আছে, পায়রা কারোর বাড়িতে আছে, তোমরা জানো লঙ্কা পায়রা বলে একটা পায়রা, যেটা অনেক উপরে উঠে যায়, অনেক এরকম ঘুরতে ঘুরতে আবার নেমে চলে আসে, বাসা হারাবে না, অনেক দূরে ছেড়ে দিলেও না কেউ বাড়ি ফিরে আসে। তো ওই রকমই ওই লঙ্কা পাহাড়ের মতো উঠতে উঠতে অনেক উপরে চলে যায়, এইটুকু দেখা যায়, আবার এসে হাতের মধ্যে বসতো। রাজার চিন্তা ওই 2টো পাখি নিয়ে, রাজার চিন্তা ওই কোন পাখিটা নিয়ে, যেটাকে গেট খোলার পরে এটা রাজার মধ্যে দিয়ে বসতো। রাজা অনেক চেষ্টা করি ওকে ওড়ানো, উড়ে আসে, ধাক্কা দেয়, লাঠি মারে, একটু ঘুরে এসে আবার ওই ডাকা। রাজা যখন বুঝতে পারলো যে তো কিছু করা নেই, তাহলে দেশে অ্যানাউন্স করা হোক যে এমন কেউ আছে যে এই পাখিটাকে ওড়াতে পারবে, তাকে আমরা একটা বকশিশ বা একটা মূল্য দেব। দেশে কেউ সাহস পাচ্ছে না, তার কারণ রাজা শর্ত রেখেছিল পারলে ভালো, না পারলে বেদ আছে। তো সেই বেদের ভয়ে আর কেউ আসতে চাইছে। 3-4 দিন বাদে এক গরিব, খুবই গরিব এক চাষি রাজ দরবারে এসে বলছে আমি পারব। মহারাজা প্রথমেই বললেন তুমি জানো তো কি কন্ডিশন আছে? বলে হ্যাঁ আমি জানি, পারলে স্বর্ণমুদ্রা, না পারলে বেতের ঘা। বলে তাহলে তোমার ভয় পাচ্ছে না? তখন ও বললো আমি এমনি মরে আছি, আমার আর শরীরে কোনো জানই নেই, বেতের ঘা নিয়ে নেবো, মহারাজার বেতের ঘা তো আশীর্বাদই হবে। মহারাজা পারমিশন দিল, সে গেল। মহারাজা অবাক হয়ে ঘর থেকে দেখছে, ও প্রথমে গিয়ে ওখানে যারা ওর দায়িত্বে ছিল তাদের সাথে কি সব কথা বললো। কথা বলার পর মহারাজা ওকে দেখছে যে পাখিগুলো ছাড়ার আগে পুরো মাঠটা ভালো করে দেখে ও ইশারা করলো পাখিগুলো ছাড়তে। যেই না ছাড়লো দেখা গেল ওই 2টো পাখির সাথে ওই 3 নম্বর পাখিটাও উড়া শুরু করলো। মহারাজা কিছুতেই অঙ্ক মেলাতে পারছেন যে আমরা এতদিন পারলাম না, এই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক এসে এমন কি করলো যে পাখিগুলো উঠছে। ওকে স্বর্ণমুদ্রা তো দিতেই হবে, কিন্তু মহারাজা বললো তুমি আমাকে শেখাও। কি শেখাবে? মহারাজাকে বললো মহারাজা শেখানোর কিছুই নেই, আমি খুব ভালো করে এসে শুনলাম ওই পাখিটা আপনার ওই যে মোড়া গাছটা আছে, একটা গাছ ছিল, সেই গাছের একটা স্পেসিফিক ডালের মধ্যেই বসত। আমি গিয়ে ডালটা কেটে দিলাম। যেই ডালটা কেটে দিলাম তখন আর পাখিটার বসার জায়গা নেই, পাখিটা বাধ্য হয়ে তখন এটা গল্প, কিন্তু গল্পের মধ্যে আমার মর্মার্থ আছে বা ইনার মিনিং আছে। ইনার মিনিং হচ্ছে আমাদের জীবনেও এরকম একটা বাঙালিদের 3 নম্বর হাতের গল্প আছে, ডাল আছে। সেই ডালটার নাম কি? ডান হাত, বাঁ হাত, অজুহাত। তো যারা জীবনে সফল হতে চায় তারা কোনোদিনও অজুহাত দেয় না, তারা নিজেকে তৈরি করার জন্য ভাঙতে রাজি থাকে। ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গ্রো ব্রেক ইয়োরসেলফ এন্ড মেক ইয়োরসেলফ। মানে তোমাকে যদি গ্রো করতেই হয়, চরম শিখরে উঠতে হয়, তোমাকে নিজেকে নিজে ভাঙতে হবে। সবাই আমরা ভাঙতে পারি না। তুমি যদি নিজেকে না ভাঙো, সময় তোমায় ভাঙো। বোঝাতে পারছি না? তুমি যদি আজকে এই স্কুল লাইফে নিজেকে না ভেঙে নিজের মেইন পোটেনশিয়ালটাকে বার না করো, তাহলে একদিন সময় তোমায় ভাঙবে। আর সময় যখন তোমায় ভাঙবে, তোমার স্বপ্ন কিন্তু হাতের মুঠোয় আসবে। তখন তুমি দূর থেকে স্বপ্ন দেখবে আর স্বপ্ন দেখে ভাববে কাশ যদি আমি ওটা অ্যাচিভ করতাম। এক্সাম্পল, স্কুল লাইফে পড়াশোনা করতে কারোরই ভালো লাগে, বাট তারপরেও এখানে অনেক ছেলেমেয়েরা তোমরা আছো যাদের বিশ্বাস যে এই পড়াশোনার মধ্যে দিয়ে আমি কিন্তু শিখবো নিয়ম অনুবর্তিতা। অনেকেরই সকালবেলা উঠতে ইচ্ছা করে না, কিন্তু তারপরেও এখানে হয়তো একটি মেয়ে হলেও তোমরা আছো যে জানো যে ব্রহ্ম মুহূর্ত বলে একটা কথা আছে, যে 3:30 থেকে 4:30 পৌনে 5টা যখন সূর্য ওঠে, ওই সময় তুমি যে শহরে, যে দেশে, যে গোলার্ধে, যে পার্টে রয়েছো, সেখানে একটা পজিটিভ অরা তৈরি হয়। ওই অরাটা সবাই ধরতে পারে না। মানে ব্যাপারটা অনেকটা এরকম, ভোর 4:30 সময় যদি তুমি রাস্তা দিয়ে গাড়ি চালাও, মোস্ট অফ দ্য টাইমে রাস্তা কি থাকবে? একদম খালি থাকবে। তোমার বাড়ির সামনে কোনোদিনও 4:30 অ্যালার্ম দিয়ে উঠে তুমি 10 কিলোমিটার না হলেও 1 কিলোমিটারই হেঁটে দেখবে একটা রাস্তায় হয়তো ম্যাক্সিমাম একটা আমরা কি দেখবো? একটা পেট দেখবো। পেট মানে একটা ছোট্ট কুকুরের বাচ্চাকে দেখবো বা একটা ছোট্ট কোনো পশুকে দেখবো। মানুষজন কিন্তু থাকবে না, একান্ত যদি কোনো মাছওয়ালা ভোরবেলা মাছ আনতে যাচ্ছে, নাকি না? তার মানে একটা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সকালবেলা যেটা তুমি 2 মিনিটে পৌঁছাবে, সেটাই কিন্তু এখন তুমি বাইরে যাও, সাইকেল, অটো, টোটো, তোমার বাধা অনেক বেড়ে যায়। সো সবাই ভালো হতে চায়, কিন্তু ভালো হওয়ার জন্য যদি স্যাক্রিফাইস করা, এই মেন্টালিটিটা অনেক সময় আমরা দেরি করে ফেলি। আর যখন 24-25 বছরের পরে আমরা মনে করি যে এবার আমি সিরিয়াস হবো, কিন্তু ততক্ষণে তো তোমার সেই সিনেমার টিকিটের মতো আর টিকিটের ভ্যালু তো নেই।
তুমি যদি আবার স্কুলের ড্রেসটা পরে স্কুলে ঢুকতে যেতে চাও, প্রিন্সিপাল ম্যাম হয়তো ঢুকতে দেবে, কিন্তু সেই সময়টাকে তুমি কিন্তু আর ক্যাপচার করতে পারবে না। সো আমি বলছি না এটা তোমরা ফলো করো, কিন্তু তোমার নিজেকে নিজে প্রশ্ন করে দেখো, তোমার সব থেকে দামি বাড়ি, আমি জানি না কতজন জানো, কোথায় জানো সব থেকে দামি বাড়িটা কোথায় পৃথিবীর? রিসার্চ কি বলছে জানো? গুগল সার্চ করলে, কে ট্রাই করছে? পৃথিবীর সব থেকে দামি বাড়ি গুগলের হিসাবে বলছে, গুগল, আমার হিসাব না, রানীর বাড়ি এবং আম্বানির বাড়ি। রানী মানে কুইন এলিজাবেথের বাড়ি। গুগল সার্চ করলে তুমি এটা পাবে। কুইন এলিজাবেথের বাড়িটা বলা হচ্ছে, মানে যতই দাম দাও তার তো কেনা যাবে না, তো যেটা কেনা যাবে না তার দাম তো বাড়বে, বোঝাতে পারছি? অ্যাজ ওয়েল অ্যাজ আম্বানির বাড়ি। এবার তোমাকে যদি এভাবে অপশন দেওয়া হয়, আমাকে যদি এভাবে অপশন দেওয়া হয় যে আমাদেরকে ওই বাড়িতে থাকতে দেওয়া হবে, শর্ত একটা, তোমার আমার হাত, পা, চোখ, মানে 5 সেন্সারি অর্গানকে সুইচ অফ করে দেওয়া হবে। মানে তুমি আমি বেঁচে থাকবো, স্যালাইন দিয়ে খাবো, কিন্তু ওই বাড়িতে সারা জীবন থাকতে পারো। এখানে কেউ আছো ওই বাড়িতে থাকতে চাইবে না? তার মানে তুমি এটা অ্যাডমিট করছো সব থেকে দামি বাড়ি তুমি নিজে, হ্যাঁ কি না? এবার তুমি যদি এটা বোঝো যে তোমার শরীর তোমার কাছে সব থেকে দামি, তার জন্য তুমি 100 কোটি টাকা না 1000 কোটি টাকাও যদি কেউ দিতে চায়, এখন এই মুহূর্তে কেউ তোমাকে এসে বললো আই উইল পে ইউ 1000 crore, গিভ ইউর বডি, গিভ ইউর মাইন্ড, আই উইল ব্রেক ইউ, আই উইল মেক ইউ, আমি তোমার চোখ নিয়ে নেবো, আমি তোমার কান নিয়ে নেবো, কেউ দিতে চাইবে তোরা না। হোয়াট ইজ দ্য মেসেজ? যেটার দাম 1000 কোটি টাকার থেকেও বেশি, সেটাকে তুই 1 মিনিট এক্সারসাইজ করবি, তাতেও বাবা মাকে গুঁতো দিতে হবে, ওট রে এক্সারসাইজ করলে, ওট রে এক্সারসাইজ করলে। কেন? আজকে যদি তোর এই চেতনাটা না আসে, এক্সারসাইজ করা মানে কিন্তু মাসকুলার বডি বানানো না, এক্সারসাইজ করা মানে এই যে মেশিন, এটাকে অ্যাক্টিভেট করা। একটা ছেলে বা মেয়ে সারা পৃথিবীতে সাকসেসফুল হয়, সোকল সাকসেসফুল মানে যেটা দিয়ে আমরা তাদের সম্মান দিই, যেটাকে আমরা স্যালুট করি, কখন? যখন সে শরীর মনের দিক থেকে অনেক উন্নত হয়, হ্যাঁ কি না? সবাই তো একই রকম ভাবে আমরা পৃথিবীতে আসছি, আর শুরুটা তো একই রকম, কিন্তু একই স্কুলে দেখ তোরা আজকে একটা ব্যানারে এসছি সেখানে, কিন্তু এটা শিওর আফটার 10 ইয়ার্স কেউ হয়তো কেমব্রিজে, কেউ হয়তো ইউএস এর কোনো সিটিতে, তুই হয়তো টেসলার কোনো দামি গাড়ি চালাচ্ছিস, হয়তো তুই চালাচ্ছিস না, তোর গাড়ি অটোমেটিক চলছে বা ইলেকট্রিক কার চালাচ্ছিস, হবেই কিন্তু একজন হলেও হবে। আমার আজও মনে আছে, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার স্বপ্ন ছিল আকাশে প্লেন দেখে আমি কবে ট্রেনে চাপব। বাট যখন আমি বিদেশ থেকে ফিরছি, আমার মেয়ের তখন 3 বছর বয়স, আমি তখন যাচ্ছি একটু, আজকে সেই মেয়ে 23 বছর বয়স। মেয়েকে সবসময় একটাই কথা বলতাম, মানে তোরা যেরকম আমার মেয়ের মতো, আমার মেয়েকেও একটা কথা বলতাম, যেটা বলার জন্য ও জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে। ও সবসময় বলতো, বাবা স্বপ্ন দেখা আর স্বপ্নকে ছোঁয়া দুটো তো এক জিনিস না, কিন্তু সবাই কেন ছুতে পারে না? তোমার মতন আমিও কি স্বপ্ন ছুতে পারবো? আমি বলেছিলাম পারতে পারিস যদি তোর মধ্যে অ্যাজ ইফ অ্যান্ড হোয়াট ইফ ফর্মুলা ইনস্টল করতে পারিস, মানে ওর মতন করে, মানে তোমাদেরকে কিছু বোঝালে, মোবাইল দিয়ে বোঝালে দেখবে ইজিলি তুমি বুঝতে পারবে। তোমরা খাতায় লিখে নাও, হোয়াট ইফ অ্যাজ ইফ, হোয়াট ইফ অ্যাজ ইফ। আমার একটু জল লাগতো, খাতা পেন তোরে ও লিখছিস, খাতা পেন বল, কে বলবি? বল। বলতে মানে যদি আমরা বলতে যদি কি হবে, মানে যদি কিন্তু অ্যাজ ইফ, এটা মানে অ্যাজ ইফ যদি হতো এরকম। ভেরি গুড, থ্যাংক ইউ। সো হোয়াট ইফ, জাস্ট তুমি এভাবে ভাবো, হোয়াট ইফ যদি তোমার কাছে লাইফটা একদম চোখের সামনে এরকম থাকতো এবং তুমি যেন দেখতে পাচ্ছ তুমি যেটাই চাইছো সেটাই হাতে ছুঁতে পারছো, তাহলে তুমি কি তোমার অ্যাপ্রোচটা ক্যাজুয়াল রাখবে না কনসাস রাখবে? আমি দেখতে পাচ্ছি আমার ড্রিমটা ওখানে, ক্যাজুয়াল থাকে। আমি দেখতে পাচ্ছি একটাই সিট, ট্রেনে উঠে দেখতে পাচ্ছি, উঠেই দেখতে পাচ্ছি একটাই সিট, প্রচুর সিট, মানে সবাই উঠেছে ওই সিটটার দিকেই তাকাচ্ছে। আমি কি ক্যাজুয়াল অ্যাপ্রোচ করবো না কনসাস অ্যাপ্রোচ করবো? কনসাস। ক্যাজুয়াল অ্যাপ্রোচে সাকসেসফুল হয়ে সাস্টেনেবল থাকা যায়, কনসাস অ্যাপ্রোচে সাকসেসফুল হওয়া যায়। এবার অনেস্টলি নিজেকে নিজে নিয়ে বলো, প্রত্যেকদিন সকালবেলা তোমার যখন দিন শুরু হয় আর রাত্রিবেলা যখন শুতে যাও, মানে একটা নতুন জীবনের শুরু আর একটা
সারা দিনটাকে শেষ করছো, ওই যে মুহূর্তগুলো একদম আর্লি মর্নিং ওয়েক আপ টাইম আর স্লিপিং টাইম, কতজন অনেস্টলি আমাকে খুশি করার জন্য হাত তুলবি না? কতজন রিয়েলি কনসিয়াস থাকিস? কতজন রিয়েলি খাতায় পেনে লিখিস যে আজকের দিনের এই মুহূর্তটা আমার লাইফের বেস্ট মোমেন্ট ছিল, কালকে ওই মুহূর্তটাকে আরেকটু হলেও বেস্ট করবো? কতজন লিখিস? রোজ যদি লিখিস আমাকে খুশি করার জন্য হাত তুলিস না। মিন কি করতে চাইছি, আমি আমার মেয়েকে ওইটাই শিখিয়েছিলাম এবং ওটা শেখার জন্য ওটা অ্যাচিভ করে। হাতটা নামা, থ্যাংক ইউ। সো আমি তোদের ওই টেকনিকটা বলে দেব, এটা একটা টেকনিক। এর মানে এটা গ্যারান্টি দিচ্ছি না এটা করলেই এটা সফল হবে, কিন্তু এটা করে আমি সফল হয়েছি, এটা করে আমার নিজের মেয়ে সফল হয়েছে, এবং যারা আমার কাছে 1-to-1 সেশন করতে আসে বিভিন্ন জায়গা থেকে তাদেরকেও আমি এটা শেয়ার করি। যাদের ড্রিম অনেক বড়, এখানে কতজন আছো যাদের স্বপ্ন অনেকটাই বড়, মানে রানাঘাটের মতন জায়গা থেকে বাট তুমি অনেক বড় কিছু ভাবো, সেটা যাই হোক না কেন, আমি জানি না সেটা কি, ছোটখাটো না, মানে এই কোনো রকম একটা চাকরি পেয়ে গেলে, আমি ওই ড্রিমটার কথা বলছি। ওকে, হাতটা নাম। ফার্স্ট থিং, যদি সেই বড় স্বপ্নকে ধরতে হয়, প্রথমেই মানতে হবে যে স্বপ্নটাকে আগে খাতায় লিখতে হবে, রাইট? কেননা স্বপ্নকে যদি তুই শেপ না দিতে পারিস, স্বপ্ন কিন্তু হাত থেকে স্প্লিট করে বেরিয়ে যাবে। আমি বললাম আমি অনেক বড় হতে চাই, কিন্তু কোনো শেপ নেই, তাহলে কিন্তু বড় হতে পারবো। তো সেটা আগে লিখতে হবে যে এক্স্যাক্টলি আমি কি চাইছি। লিখলাম, সে ফর এক্সাম্পল তোরা খাতায় লিখে ফেল কে কি হতে চাই। সাপোজ আপনার 10 ইয়ার্স এর কথা ভাব, 10 বছর বাদে নিজেকে কোথায় দেখতে চাই। আমি কারোর খাতা চেক করছি, এক্সকিউজ মি, কারোর খাতা চেক করবো না, তোর খাতায় লিখে নে আজকে 2024, তো 2034-এ তুই নিজেকে কোথায় দেখতে চাস, তোর বয়স কত হবে, সেই সময় তুই নিজেকে কোথায় দেখতে চাস। আর প্লিজ এটা কিন্তু স্কুলের পরীক্ষা না, পাশের বন্ধুর খাতার কপি পেস্ট করিস, প্লিজ ডোন্ট কপি, বন্ধুর খাতার কপি করিস না। তার কারণ লিখতে, তুই যদি নিজের স্বপ্ন লিখতে কার্পণ্য হোস, তাহলে কিন্তু স্বপ্ন হাতের মুঠো এসেও কিন্তু হাত থেকে ছিটকে বেরিয়ে যাবে। আমাদের প্রত্যেকের জীবনেই অনেস্টলি না, তুই যেটা ভাবছিস তোর বাবা মা শুনেই বলবে হ্যাঁ দারুণ কর, মনে হবে। অনেকের স্বপ্ন এরকম আছে, তুই যেটা ভাবছিস বাবা মা বলবে না না এটা কোনো স্বপ্ন হতে পারে। কতজনের এটা মনে হচ্ছে এরকম? বি অনেস্ট, রেজ ইউর হ্যান্ড। তুই যদি হাত না তুলিস তাহলে তুই কিন্তু আমাকে ছোট করছিস না, তুই নিজেকে ছোট করছিস। যে সামনের চেয়ারে বসতে ভয় পায়, সেই জীবনে এগোবে কি করে? হাতটা নাম। এবার এটাকে ইংলিশে বলা হয়, এরকম বহু মানুষ আমাদের বাড়ির ভেতরে আছে, বাড়ির বাইরে আছে, সমাজে বহু জায়গায় আছে। ইভেন এই ধরনের মানুষ খুব কাছের থেকে থাকে, একদম কাছে থাকে। সেই মানুষগুলো কারা? ধর এটা তোর স্বপ্ন, ইস্ট বেঙ্গলের কালা দেখতে পাচ্ছিস তো, এই স্বপ্নটাকে তারা এরকম ভাবে টিন দিতে রাজি আছে। এটাকে বলা হয় ড্রিম স্টিলার। কি বলা হয়? ড্রিম স্টিলার। লেক বটটা লেক, ড্রিম স্টিল। এরা স্বপ্ন চুরি করার জন্য আমাদের আশপাশে ঘুরছে। কেউ টাকা চুরি করে, তাই তো, কেউ মন চুরি করে, এরা স্বপ্ন চুরি করে। আর যারা এরকম স্বপ্ন চুরি করে তারা কিন্তু অনেক সময় না বুঝেই স্বপ্ন চুরি করে। না বুঝেই করে, না বুঝে মানে সে জানে না যে সে ভালো করছে না খারাপ করছে। যেরকম আমার কালকে চুচুড়াতে আমার চেম্বার ছিল, একজন বাবা মা এসে বলছে মেয়েকে বোঝান না, আমরা চাইছি ও মেডিকেল নিয়ে পড়ুক, কিন্তু ও চাইছে জেনারেল লাইন নিয়ে পড়ুক। আমি বললাম এটা আমি কেন বোঝাবো? বলে আপনি বুঝতে পারছেন না, আমার মেয়ে মেডিকেল নিয়ে পড়লে তার কি ভালো হবে। আমি চেয়েছিলাম ডাক্তার হতে, আমি হয়েছি, আমার ওয়াইফ চেয়েছিল ডাক্তার হতে, আমরাও চাইছি আমার মেয়ে ডাক্তার হোক। আমি বললাম আপনারা কি চাইছেন আপনার মেয়ে জেরক্স কপি হোক? বললো না তা না, কিন্তু এসছি তো ওই কারণ। আমি বোঝাতে পারছি তো। আমার কাছে অনেক সময় আনডিউ অ্যাডভান্টেজ অনেকে নিতে চায়। আমি প্রথমেই বললাম দেখুন আমি আপনাকে খুশি করতে পারবো না, কিন্তু ও যাতে মনের দিক থেকে সিরিয়াস হয়, ডেডিকেটেড হয়, সেই গাইডলাইনটা আমি দিতে পারবো। উনি প্রথমে অসন্তুষ্ট হলেন, তারপরে পুরো সেশনটার পর হাত জোর করে ক্ষমা চেয়ে গেলেন যে আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবতাম আমি যেভাবে দেখি পৃথিবীটা সেটাই একমাত্র পৃথিবী, কিন্তু এর বাইরেও যে পৃথিবী আছে আপনাকে না দেখলে বুঝতাম না। What I mean to say, স্বপ্নটাকে দেখে স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য একটা গোল সেট করতে হয়। লিখে নে গোল সেট। ব্র্যাকেটে লিখতে পারিস মাইন্ডসেট। গোল সেট এন্ড মাইন্ডসেট। হোয়াট ইজ গোল সেট? গোল সেট মানে জিনিসটা 10 বছর বাদে হবে তো, রাইট? কে শেয়ার করতে চাই? যে কোনো একজন। কারোর যদি মনের জোর থাকে হাত তুলে শেয়ার করতে পারিস। গুড। আমি জানতাম তুই তুলবি, বল। আর কে তুলবে আমি জানি না, বাট আমি জানতাম, বল। তো আজ থেকে 10 বছর
হবে, আমার ছোট থেকে ইচ্ছা, আর আমার ইচ্ছা সিভিল সার্ভিসে যাওয়ার। তো একজন সিভিল সার্ভেন্ট হিসেবে আমি 10 বছর পর নিজেকে দেখতে চাই। একটা হাততালি নিশ্চয়ই আমরা দিতে পারি। তো যদি যদি অ্যাজ ইফ হোয়াট ইফ, অ্যাজ ইফ হোয়াট ইফ মানে তোমাকে ভিজুয়ালাইজ করার এবিলিটি তৈরি করতে হবে। ভিজুয়ালাইজ মানে মনের মধ্যে ওটাকে বারবার 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 দেখতে হবে। তো আমার মেয়ের নিক নেম হচ্ছে মিজু, MIZU। তো মিজুকে আমি বলেছিলাম তোর কি ইচ্ছা, তো বলেছিল আমি ওষুধ নিয়ে কাজ করব এবং সেটাও ক্যান্সার নিয়ে, এবং সেই ওষুধ এমনভাবে আবিষ্কার করব যাতে সারা ভারতবর্ষ বলে না, সারা পৃথিবীতে পৃথিবীর মানুষের কাজে লাগে। এবং আমি এই কথাটা বহু সেমিনারে বলি, ওর মধ্যে ওই জিনিসটা কোনোভাবে ইনস্টল হয়ে যায়। সেটা হলো ভারতবর্ষ শুধু দেশ নয়, সারা পৃথিবীটা আমার দেশ, মানে হিউম্যানিটির জন্য কাজ করে, কোনো স্পেসিফিক একটা এরিয়ার জন্য কাজ করে না, সবার জন্য কাজ করে। সো আমি যখন বললাম লেখ, ও লিখল, আমি বললাম এইটা পড়াশোনা করতে গেলে তুই নিজেকে কোথায় দেখতে চাই, দেশে না বিদেশে? তো বললাম দেশে তো পড়াশোনা করছি, দেশ থেকে আমি যেতে চাই আলটিমেট বেস্ট অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন। আমি বললাম ইনস্টিটিউশনের নাম লেখ। ও 6টা ইনস্টিটিউশনের নাম লিখে। তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম এই 6টা ইনস্টিটিউশন অ্যাচিভ করতে গেলে কি কি উপায় আছে, আমি বললাম রিসার্চ ওয়ার্ক কর, রাইট? আমি তোদেরকেও সিগন্যাল দিচ্ছি, তুই যেটা চাইছিস, মানে এখানে অনেকেই হয়তো ভাবছিস তুই IIT-তে পড়াশোনা করবি বা এই ধরনের ইনস্টিটিউশন যেখানে বেস্ট অফ দ্য বেস্ট, মানে মেডিকেল দেবো তো এইমসেই পড়াশোনা করবো, হতে পারে অনেকের বিশ্বাস, রাইট? তো ওই জায়গাটায় যাওয়ার জন্য আমাকে প্রথমত প্ল্যান, তারপরে তার সাথে প্রি প্ল্যান করতে হবে। কি বললাম, এই ওয়ার্ডগুলো লিখে দিই, পরে কাজ নেই, তোরা গুগল সার্চ করুন, এগুলো সম্পর্কে ডিটেলসে জানতে পারে। প্ল্যান অ্যান্ড প্রি প্ল্যান, মানে প্ল্যান মানে আমি কি করবো, ওই প্ল্যানটা অ্যাচিভ করার জন্য ব্যাকেটে আরেকটা হচ্ছে প্রি প্ল্যান। প্রি ওয়েডিং ফটোগ্রাফি হয় না, মানে যেদিন ফটোগ্রাফি হচ্ছে বিয়ের আগের ফটোগ্রাফি, রাইট? এটা অনেকটা ওই প্রি ওয়েডিং এর মতন। প্রি প্ল্যান বলে না, এই ঘটনাটা প্রি প্ল্যান ছিল, দেখবি অনেক জায়গায় লেখা থাকে প্রি প্ল্যান, আগে থেকে প্ল্যান ছিল। এরকম নয় যে হঠাৎ করে ঘটনাটা ঘটে, এই যে আজকে ইভেন্টটা হয়েছে এটা প্রি প্ল্যান ছিল তো, যে আজকে হবে, রাইট? যখন আমি অমিতদার সাথে কথা বললাম, পরিচয় করাবো অমিতদা, মানে যে আছে বলে আজকের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি অর্গানাইজড হলো। এবং তারপরে অমিতদার সাথে আমার কথা হলো, কথা হওয়ার পর ম্যাডামকে বললো, ম্যাডাম তখন ফোন টোন করে দেখলো জিনিসটাকে কিভাবে অর্গানাইজ করা যায়, প্রি প্ল্যান। সেই প্ল্যানটা এখন কিন্তু আমরা অ্যাচিভ করছি। ইংলিশ আরেকটা কথা আছে, ব্যাকআপ প্ল্যান। ওটা লিখে নে, ধরে নে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যেরকম একটু আগে হয়েছিল না 1-1.5 ঘন্টার একটা বৃষ্টি, ধরে নে বৃষ্টিটা যদি কন্টিনিউ করতো, হয়তো ম্যাডাম ব্যাকআপ প্ল্যানে কি রাখতো, স্যার আপনি স্কুলেই চলে আসুন, আজকে স্টুডেন্ট কম আসবে, আমরা স্কুলের ক্লাসরুমেই আপনাদের দিয়ে ক্লাস করব। হতে তো পারতো যদি ওই বৃষ্টিটা কন্টিনিউয়াস হতো, তোরা অনেকেরই আসতে অসুবিধা হতো। এটাকে বলে ব্যাকআপ প্ল্যান। সো ড্রিম অ্যাচিভ করতে গেলে তোমাকে ব্যাকআপ প্ল্যানটাও লাগিয়ে রাখতে হবে। তো মেয়েকে যখন নিজেকে বললাম কিরে কিভাবে হবে, বললো হবে, আমি দেখতে পাচ্ছি, কিছুটা দেখতে পাচ্ছি, এখনো পুরোটা ক্লিয়ার। এটা খুব স্বাভাবিক, যখন খুব বৃষ্টি পড়ে দেখবি গাড়ি নিয়ে তুই যেদিন চালাস, গাড়িতে বসে থাকে, সবসময় দেখা যায় তখন কি ইউজ হয় গাড়িটা, একটা ওয়াইপার বলে, ওয়াইপ কি করে জলটা সরিয়ে দেয়। ঠিক সেরকম তোর এই বইটা যদি ক্লিয়ার থাকে, তোর মাইন্ডে একটা ওয়াইপার থাকে, সে তোকে ডিস্ট্রাকশন থেকে আটকাবে। আমি তোদেরকে আগেও দেখেছি, জয়া আছো, তোরা হাত যেরকম কর, হাত মুখের কাছে একদম এই নাকটার কাছে এটা থাকবে, আর আঙুলের ফাঁক দিয়ে আমাকে দেখ, আঙুলের ফাঁক দিয়ে যখন আমাকে দেখছিস ভালো করে দেখ, তখন আঙুলটা কিন্তু ডিফোকাস থাকে। ডিফোকাস মানে ঝাপসা, রাইট? এবার আঙুলের দিকে থাকে, যেই তুই আঙুলগুলোকে ফোকাস করছিস, আমি কি হয়ে যাচ্ছি, ডিফোকাস। মানে কি, যার গোল ক্লিয়ার আছে তার ডিস্ট্রাকশন গুলো তাকে ডিস্ট্রাক্ট করতে পারবে, আসবে ডিস্ট্রাকশন কিন্তু আসবে, কিন্তু ওয়াইপারের মতো ফোকাসটা এত স্ট্রং রাখতে হবে, আসবে না। কিন্তু কোনো কারণে যদি এই ডিস্ট্রাকশন গুলো চোখ পড়ে যায়, তাহলে গোলটা কি হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। সো যখনই তোর লাইফে বাধা পাবি, চ্যালেঞ্জেস হবে, আটকে যাবি, আয়নার সামনে দাঁড়িয়ে এটাকে প্র্যাকটিস করি। মানে আমার ডিস্ট্রাকশন ইম্পর্টেন্ট না আমার লক্ষ্যটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু হবেই। তুই চাইবি, তোকে সাপোর্ট করবে, এটা হবে না। তো মিজু যখন ওর ড্রিম ছিল নাইপার অ্যাচিভ করা, নাইপার মানে যারা ফার্মেসি নিয়ে পড়াশোনা করে, বি ফার্ম করার পর ম্যাক্সিমাম স্টুডেন্ট নাইপারে পড়তে চায় এম ফার্ম। এটা অনেকটা IIT খড়গপুরের লেভেলের পড়াশোনা, মানে বেস্ট অফ দ্য বেস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ গেট স্কলারশিপ, একটা ভালো টাকা স্কলারশিপও পায়।
তো স্কলারশিপের যে এক্সামটা সেটার নাম গেট। কারা কারা আছো ওষুধ নিয়ে পড়াশোনা করতে চাও এখানে? কেউ কেউ থাকবে, একজন দুজন হলো খুব ইচ্ছা যে আমি ওষুধ নিয়ে ফার্মা নিয়ে পড়াশোনা করবো। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সো এই ওয়ার্ডগুলো লিখে রেখো, কাজে দেবে, যে কোনো ড্রিমে এটা কাজে লাগবে। সো ও যখন ওটা নিয়ে রিসার্চ ওয়ার্ক করলো, নাইপারে পাওয়ার জন্য গেট দিতে হবে, ও গেট দিল পরীক্ষা। ও বললো আমার মনে হচ্ছে আমি ভালো করেছি। চান্স পাওয়ার কথা বলে না, আমি ওকে বলি না চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিই, তুই তোর বেস্ট আছে। প্রত্যেকদিন সকালে উঠে নিজেকে বল আই উইল গিভ মাই বেস্ট, দ্যাটস ইট। যেটা তোর কন্ট্রোলে আছে তুই সেটার উপর কাজ কর, যেটা কন্ট্রোলে নেই তুই জানিস। তো পরীক্ষা কমপ্লিট করার পর রেজাল্ট বেরোলো রাত্রি 12টা। আমি বাইরে ছিলাম, ফোন এসলো, কান্না কান্না গলা, বাবা আমি 3% জন্য কোয়ালিফাই করি। আমি বললাম নো প্রবলেম, ইটস নট দ্য লাস্ট অপরচুনিটি, সামথিং বিগার ইজ ওয়েটিং ফর ইউ। আমি বললাম এটা তোর জীবনের লাস্ট অপরচুনিটি না, নাইপারের থেকেও বড় কিছু তোর জন্য ওয়েট করছে। তারপরে একদিন বাদে যখন ফিরলাম, প্রচুর কান্না, মানে ওই সময় রিয়াকশন রাত্রিবেলা তো কান্না। 3 দিন ধরে ও কেঁদেছে, যেটাকে সোকল ইংলিশে বলা হয় রীতিমতো ডিপ্রেশনে চলে যাবে। বুকে জড়িয়ে ধরে ওর কান্না থামাতে পারছি না। একটা লেভেলে গিয়ে আমিও কাঁদছি, তারপরে ও কান্না হচ্ছে না, বিকজ ওর কাছে আমি বাবা, ওর কাছে আমি কোনো ট্রেনার। আমার মাথায় একটাই কথা এসেছিল, যখন আমি বিদেশে পড়তে যাওয়ার সময় রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, সেম কথাটা আমার গুরু বলেছিল যে রিমেম্বার, nobody has the power to reject you. Almighty always give you the opportunity. It's a redirection, it's not a rejection. মানে কারোর ক্ষমতা নেই পৃথিবীতে কোনো মানুষের যে তোমাকে রিজেক্ট করে। সে ম্যাক্সিমাম না বলতে পারে, সেই নাটা তোমার জীবনে হ্যাঁ হতে পারে যদি রিজেকশন ওয়ার্ডটাকে তুমি রিপ্লেস করে রিডাইরেকশন ওয়ার্ডে কনভার্ট করতে পারো। তো লিখে নাও, লাইফে যদি কখনো তোমার ইচ্ছা মতন লাইফ না এগোয়, বুঝবে সামথিং বিগার ইজ ওয়েটিং ফর ইউ। তার জন্য তোমার ইনিশিয়েটিভ এফোর্ট যেন কখনো কম না হয়। অনেক সময় আমরা কি করি, ট্রাই করলাম পারলাম না, ট্রাই করলাম পারলাম না, ট্রাই করলাম পারলাম না, আমরা কি করে যাই, দূর আমার দ্বারা হবে না। তখন আমরা আমাদের স্পিড ওটা কি করে কমিয়ে, আর তখন মনে মনে ভাবতে থাকি 2 তারিখা যদি নাই হয় অন্য কিছু করি, অন্য কিছু করি। সো মিজুকে আমি একটাই কথা বললাম, ওয়েট ফর দ্য অপরচুনিটি, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ, বিকজ প্রিপারেশন আর অপরচুনিটি দুটোই আমাদের জীবনে দরকার, কিন্তু কোনটা তোমার কন্ট্রোলে। প্রিপারেশন মানে নিজেকে তৈরি করা, অপরচুনিটি মানে সুযোগ, কোনটা তোমার কন্ট্রোলে। প্রিপারেশনটা তোমার কন্ট্রোলে, অপরচুনিটি তোমার কন্ট্রোলে নেই। আমি মিজুকে ওটা বললাম, তুই তোর প্রিপারেশনটা কমাস না, বাড়িয়ে যা। ওর একটাই কথা, সামনে কোনো পরীক্ষাই নেই, এখন প্রিপারেশন করে কি হবে। আমি বললাম তুই জানিস না কোথা থেকে কোন স্কলারশিপ, ওয়ার্ল্ড ওয়াইড স্কলারশিপ তোর নামে আসবে। এবং হলোও তাই, ঠিক 7 দিনের মাথায় ওই ইউনিভার্সিটিতে গেল, জানতে পারলো খুরানা স্কলারশিপ বলে একটা স্কলারশিপ আছে। খুরানা স্কলারশিপ, যারা মেডিকেল লাইন নিয়ে যেতে চাও এটা লিখে রাখো, এটা একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, খুরানা স্কলারশিপ। ও আমাকে ফোন করে বলো, বাবা তুমি কি করে জানলে? ফার্স্ট কথা আমি বললাম আমি কি জানলাম? বললো আমাদের ইউনিভার্সিটি থেকে আজকে অ্যানাউন্স করলো খুরানা স্কলারশিপ, সারা ভারতবর্ষে প্রায় 5 লক্ষ ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, চান্স পায় মাত্র 50 জন প্রত্যেক বছর। বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টদেরকে ইউএসএ নিয়ে যাওয়া হয়, বেস্ট ইউনিভার্সিটিতে 3 মাস থেকে তাদেরকে এডুকেট করা হয়, ইন্টার্নশিপ উইথ পেড, প্রায় 4.5-5 লক্ষ টাকা গভর্নমেন্ট খরচা করে, রাইট, খুরানা স্কলারশিপ। এবং লং স্টোরি শর্ট, ও অ্যাপ্লাই করে, বাট রোজ ও ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করে। হোয়াট ইজ ভিজুয়ালাইজেশন আমি তোমাদের করে দেখাবো, এখানে গরম আছে বাট স্টিল আমি তোমাদের করে দেখাবো। ভিজুয়ালাইজেশন তোমাকে হেল্প করবে ওই ড্রিমটাকে অনেক বেশি কাছে থেকে ফিল করা। এবং যখন ওটা করে যেদিন রেজাল্ট বেরোলো সেদিন ঠিক ওই রকমই রাত 12টার সময় আমার পাশে ছিল। ও হাসতে হাসতে বললো, বাবা আজকে আর না নেই, আজকে সব না আমার হ্যাঁ হয়ে গেছে। ওকে অলরেডি 6টা ইউনিভার্সিটি ডাইরেক্টলি অ্যাপ্রোচ করেছে যে তুমি আমাদের ইউনিভার্সিটিতে এসো, যার মধ্যে এমআইটিও ছিল, এমআইটি ওয়ার্ল্ডের বেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এবং তার মধ্যে এমআইটি একমাত্র বলেছিল তোমার সাথে আমরা কনকল মানে কনফারেন্স কলে আগে একটা ইন্টারভিউ নেবো, তোমার আমাদের অ্যাপ্রোচ যদি তোমার পছন্দ হয়, তোমার রিকোয়ারমেন্টের সাথে আমাদের রিকোয়ারমেন্ট যদি ম্যাচ করে তবেই আমরা প্রসিড করব, আদারওয়াইজ নেক্সট আমরা ভাববো। প্যারালালি ওর কাছে আরেকটা অপরচুনিটি আসে, পার্ডিউ ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি রিসার্চে, যারা অলরেডি প্রত্যেক বছর 2 বছর অন্তর অন্তর নোবেল প্রাইজ পায় খালি মেডিসিনের জন্য। অলরেডি 18 জন পার্ডিউ থেকে নোবেল প্রাইজ পেয়েছে লাস্ট 20 বছর। কেন ইমাজিন 20 বছরে 18 জন নোবেল প্রাইজ পেয়েছে, এত নাম করা একটা ইনস্টিটিউশন। সো এমআইটির ইন্টারভিউ হওয়ার পর এমআইটি ওকে অপশন দিল, ও যে 4টে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তার মধ্যে 2টো সাবজেক্ট ওদের মতন করে পড়তে বলল।
তো মিজু বলল আমি সাবজেক্ট চেঞ্জ করব না, আমি সাবজেক্টের জন্য ইউনিভার্সিটি চেঞ্জ করতে রাজি আছি। মানে কতটা ডিটারমিনেশন একটা স্টুডেন্টের থাকলে সে এমআইটিকেও রিজেকশন দেয়। এমআইটির যে প্রফেসর নিয়েছিল একজন মহিলা, বললো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল অ্যান্ড ফিলিং গ্রেট যে এরকমও স্টুডেন্ট ইন্ডিয়াতে আছে। ও ইন্ডিয়াকে খুব রেসপেক্ট দিয়ে বলল যে যারা এমআইটিকে ইম্পর্টেন্ট না তারা সাবজেক্ট ছাড়তে চায় না, আমরা তোমাকে পিএইচডিতে পেতে চাই, এরকম অ্যাপ্রোচ করলো। অ্যাজ ওয়েল অ্যাজ পার্ডিউতে গেল, ও 3 মাস ছিল, ওর লাইফের বেস্ট অফ দ্য বেস্ট মোমেন্ট ও এনজয় করে এসছে। বোঝাতে কি চাইছি, ও যদি নাইপারে পেত তাহলে কিন্তু এটার জন্য অ্যাপ্লাইও করতো না। ওর মাথায় নাইপার ঘুরছিল, মানে ওর টার্গেট ওর মতন ছিল, কিন্তু ওর থেকেও বড় কিছু কিন্তু ওর জন্য ওয়েট করছে। সো মেসেজ এটাই হতে পারে, তোমার একটা বিষয়ে স্ট্রেংথ আছে, একটা বিষয়ে উইকনেস আছে, কিন্তু তুমি উইকনেস এরিয়ায় ডেভেলপ করতে চাও, হতেই পারে। মানে তুমি সায়েন্স পছন্দ করো না, কিন্তু তোমার খুব ইচ্ছা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করা। জাস্ট তুমি তোমার উইকনেসের ওপর এক্সট্রা এফোর্ট দাও, তাহলেই পারবে। ধরো একজন ফুটবল প্লেয়ার ডান পায়ে বল মারে, তাকে কমপ্লিট ফুটবলার হতে গেলে বাঁ পাতেও বল মারতে শিখতে হবে, ইয়েস অর নো? তাহলে ওই বাঁপার জন্য সে যদি এক্সট্রা প্র্যাকটিস করে তাহলে অর্ডিনারি থেকে সে কি হয়ে যাবে? এক্সট্রা অর্ডিনারি। তোমরা চাইলে লিখে নাও, অর্ডিনারি ভার্সেস এক্সট্রা অর্ডিনারি। অলওয়েজ রিমেম্বার, উই অল আর অর্ডিনারি, উই হ্যাভ টু অ্যাড only one এক্সট্রা। একটা এক্সট্রা খালি অ্যাড করে নিতে হবে। আর যে মোমেন্টে তুমি তোমার লাইফে এক্সট্রাটা অ্যাড করবে, নোবডি ক্যান স্টপ, নোবডি। আমি একটা মিডিওকার ছেলে, ক্লাস 5-এ অঙ্কে 9 পাওয়া ছেলে, পরীক্ষায় ফেল করা ছেলে, স্কুলে দয়া করে পাস করিয়ে দিয়েছিল, সেই ছেলে একদম অর্ডিনারি পড়াশোনা করে যদি কেমব্রিজের মতন শহরে 8 বছর কাটাতে পারে, যদি ইন্ডিয়ান টিমে প্রায় 14 বছর 12টা টিমের সাথে কাজ করে থাকে, যদি অলিম্পিক প্লেয়ারদেরকে মেডেল পাওয়ানোর জন্য এবছরও আমার 12টা স্টুডেন্ট অলিম্পিক মেডেল পেয়েছে, একটা দুটো না, এই প্যারা অলিম্পিক এবং মেইন অলিম্পিক মিলিয়ে 12টা স্টুডেন্ট। লাস্ট যদি আমি আমার ক্যালকুলেশন করে বলি, 200 থেকে 250 স্টুডেন্ট আছে যারা অলিম্পিক, এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড কাপে মেডেল পেয়েছে। মেসেজ কি? আমি তো অর্ডিনারি স্টুডেন্ট, আমি কি করেছিলাম? আমি কিছু এক্সট্রা অ্যাড করেছিলাম। সো তোমার উইকনেস যে জায়গাগুলো আছে সেগুলো তোমাকে নোট ডাউন করতে হবে। খালি আমরা যেটা বলি ডান হাত বাঁ হাত অজুহাত দিলে হবে না। কে কে ভিজুয়ালাইজেশন টেকনিক শিখতে চাও, রোজ সকালবেলা করতে চাও? কে কে করতে চাও? এটা করতে হবে, কিন্তু এটা কোনো ট্যাবলেট নয়, আমি তোমায় দেবো তুমি নিয়ে চলে যাবে। ওকে, এটার জন্য কি করতে হবে? প্রত্যেককে রিকোয়েস্ট করবো একদম সোজা হয়ে, স্পাইনাল কর্ড সোজা হয়ে বসতে হবে, একদম সোজা হয়ে। খাতা পেনগুলোকে তোমরা রাখতে পারো, বাট দুটো পাকে না একদম জমিতে এইভাবে, আমি স্টেজে উঠে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বোঝাতে পারো। আমি একটু মিউজিক বাজাবো আর আমি প্রত্যেক স্যার টিচারকে বলবো পার্টিসিপেট করার জন্য। স্পাইনাল কর্ড সোজা করে বসলে ভালো হবে। আমি সাইড দেখে যাদের হাইট শর্ট তাদের পাটা হয়তো ঝুলবে, ফোকাস শর্ট মানে ঝুলবে। আদারওয়াইজ তুমি চেষ্টা করো ব্যাগ কোলে না রাখতে, তাহলে তুমি জিনিসটাকে ফিল করতে পারবে। যারা ব্যাগটাকে আঁকড়ে ধরে তুমি রিকোয়েস্ট করো ব্যাগটা মাটিতে রেখে, কিচ্ছু ব্যাপার না, ব্যাগটা মাটিতে রাখো। এই যে পশ্চারটা, এটা 90 ডিগ্রি হলে, এটা 90 ডিগ্রি হলে অ্যাকচুয়ালি তুই কনসেন্ট্রেট করতে পারবি। এরকম বন্দুক দিয়ে গুলি ছোড়ার সময় কনসেন্ট্রেশন ম্যাটার করে, ছোড়ার সময় কনসেন্ট্রেশন ম্যাটার করে। একটা স্পেসিফিক পশ্চার হলে ভালো হয়, এটা অনেকটা রকম একদম সোজা হয় এরকম পশ্চার। আমি যখন কথা বলবো রিকোয়েস্ট বন্ধুদের মধ্যে পুরুল দিয়ে দিকাপতি করিস না, আমার কোনো প্রবলেম নেই। হয়তো তোর লাইফের সব থেকে বেস্ট মোমেন্টটা তুই হাত থেকে স্পিক করে যাবে। সো সিট স্ট্রেট and close your eyes. Slowly close your eyes. Take a slow, deep breath. Soft inhale, soft exhale. Take a slow breath. Breath. Very slow, deep breath. Inhale softly, very soft. Exhale very soft. Soft inhale, soft exhale. মনের চোখে 300 থেকে 1
Slowly count করবে। 300, 299, 298, 297, 296, soft again, soft again. মনের চোখে তুমি দেখার চেষ্টা করবে খুব সুন্দর একটা ঘটনা। মনের মধ্যে এভাবে তুমি ভাবতে পারো তুমি রয়েছ স্বপ্নের ঘুমের মধ্যে, যেখানে তুমি ছাড়া আর কেউ নেই। তুমি দূর থেকে দেখতে পাচ্ছ বেশ অনেকটাই দূরে একটা বিরাট বড় কাঁচের একটা বলটার কাছে তুমি গেলে বলটার কাছে গিয়ে দেখতে পেলে ওটা একটা বল, ওটা যেন একটা টাইম মেশিন। খুব কাছে গিয়ে দেখলে টাইম মেশিনের একদম মাঝখানে
স্কুলে এসছো একজন সিভিল সার্ভিস গাড়ি নিয়ে, লাল বাতি নিয়ে। ক্যান ইউ ফিল দ্যাট মোমেন্ট? তোমার মাকে নিয়ে তুমি আজকে রাষ্ট্রপতি ভবনে গেছো বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড নিতে। কিরকম লাগবে সেই দিনটা, যেদিন সারা পৃথিবী তোমাকে নিয়ে হাততালি দেবে। নিউজ পেপারের প্রথম পাতায় লেখা হবে তোমার নাম, আর বলা হবে গর্বিত বাবা মাকে দিয়ে আমরা দেখছি এরকম কোন মেয়ে যে সারা ভারতবর্ষের ইতিহাস বদলে দিয়েছে। And it is possible. Just see what you see, hear what you hear, and feel what you feel. আমরা আজকে একটা টিকিটের গল্প শুনেছি যার দাম 50,000 1 লাখ হতে পারে, কিন্তু তারপরে 1 টাকাও তার ভ্যালু থাকে না। ফাইট করতে চলেছি ভারতবর্ষের এক বিখ্যাত মানুষকে, যে কারণে সারা পৃথিবীতে ভারতবর্ষের নাম বদলে গেছে। তুমি স্টেজে দাঁড়িয়ে আছো, স্টেজে অ্যানাউন্স করা হচ্ছে আমরা ইনভাইট করছি তোমার ওই একা যুদ্ধে তোমার বাবা মা দিন রাত্রি স্যাক্রিফাইস করেছে। তুমি জানো না যখন তুমি ঘুমিয়ে থাকো
আকাশের দিকে ছুড়ে দাও, চোখ বন্ধ করে প্রত্যেকে দুটো হাত আকাশের দিকে একদম সোজা করে, যেরকম আমরা হ্যান্ডশেক একটু আগে হাত তুলছিলাম ওরকম প্রত্যেকে, আর চোখ বন্ধ করে ওপরের দিকে তাকাও, চোখ বন্ধ করে। হাতটা নামাবে না, দুটো হাত, যদি হাতে ইঞ্জুরি না থাকে পুরো উপরের দিকে চলে যাও। আর যেন মাকে তুমি বলছো, মা আমাকে শক্তি দাও। সেটা মা দুর্গাকে দেখতে পারো, নিজের মাকে দেখতে পারো, দিদাকে দেখতে পারো, দিদিমাকে দেখতে পারো, যাকেই দেখতে পারো, আল্লাহ দিদার যাকে তুমি দেখতে চাও, জাস্ট উপরের দিকে তাকিয়ে বলো, আমাকে শক্তি দাও, আমাকে ভক্তি দাও। শক্তি ভক্তি দিয়ে আমি দেশ দশের মুক্তি চাই, আমি দেখিয়ে দিতে চাই আমি পাই। সফল যারা তেমন তারা লোকে আমার নামও যেন নেওয়া হয়, আমি জানি আমি পারি। এবার দুটো হাত ধীরে ধীরে বুকের কাছে নিয়ে এসো, যেভাবে আমরা প্রণাম করি। জাস্ট ফিল করো স্কুলে প্রত্যেক দিদিমণি তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর তুমি প্রণাম করে বলছো আমাকে আশীর্বাদ করুন ম্যাডাম। ফিল করো তো তোমার বাবা আর মা তোমার সামনে দাঁড়িয়ে আছে, হাত জোর করে মনের যত ব্যথা বেদনা সব বলে দাও। তুমি যদি কোনো ভুল কাজ করে থাকো, যেটা তোমার মনে হয় বাবা মাকে ফাঁকিয়ে দিচ্ছ, সেটাও মনে হয়। আর ধীরে ধীরে, খুব ধীরে ধীরে তুমি চোখ খুলে মাকে একটা চিঠি লিখে ফেলো, দেখি অনেক পছন্দের চিঠি, যে চিঠিটা আজকে বাড়িতে গিয়ে মাকে গিয়ে জড়িয়ে ধরে এক কথা বললেন, মা খুব ভালোবাসা। আমার অনুরোধ, প্রত্যেকের খাতাটা খুলে একটা ছোট্ট করে মাকে আর বাবাকে একটা চিঠি লিখে ফেলো। এই চিঠিটা তোমার জীবনের সব থেকে দামি মূল্যবান চিঠি হতে পারে। বহুবার বিবেকানন্দ চিঠি লিখতেন, বহুবার নেতাজি সুভাষচন্দ্র বোস বাবা মাকে চিঠি লিখতেন, বহুবার সফল মানুষরা চিঠি লিখেছে। আজকে সেই চিঠি বাঁধিয়ে রাখা আছে অনেক জায়গায়। আমি অনুরোধ করবো, যা মনে হয় নিজের মাকে 2 লাইন, 10 লাইন, 20 লাইন, যা ফিলিংস হয় লিখে ফেলে। এই মুহূর্তটাকে ছেড়ো না, এই মুহূর্তটা তোমার জীবনের সেই তিনটে ভ্যালুর মতো, কোটি টাকা দিয়েও তুমি কিনতে পারবে না। আমার বাংলাদেশে বলেছিল যে 2 ঘন্টা বাদে মীনা চক্রবর্তী হয়তো বাংলাদেশের অন্য শহরে থাকবে, 2 বছর বাদে পৃথিবীর অন্য কোনায় থাকবে, 80 বছর বাদে হয়তো উনি ফিজিক্যালি থাকবেন না, ওনার কথা থাকবে। ঠিক সেই রকম তোমার চিঠিটা সেই রকম একটা চিঠি হতে চলেছে, যেখানে তুমি তোমার মাকে মনে সব কথা বলবে। তোমার মাকে বলছো, কারোর জন্য না, যাদের বাবা মা কাছে নেই তারাও লেখো, যা ফিলিংস হয় তুমি লিখে ফেলো। তোমার বাবা মা যত দূরেই থাকুক, তারা কিন্তু তোমার মনের মাঝে আছে। লিখে ফেলো 10 লাইন, 20 লাইন, 25 লাইন। তুমি নিজেকে সেই স্বপ্নের সেই মুহূর্তটার সাথে কানেক্ট করো। আমি আজকে যখন বাড়ি থেকে বেরোই, আমার মা বারবার গায়ে মাথায় হাত বুলিয়েছে, 85 বছর বয়স, সাবধানে গাড়ি চালাস। পৌঁছালাম কিনা 3 বার ফোন। কালকে পরশুদিন যখন আমি রাত 11:30 কলকাতার চেম্বার শেষ করে গাড়ি চালাচ্ছি, 12 বার ফোন করেছে, 12 বার। সাবধানে গাড়ি চালা, আস্তে গাড়ি চালা, বৃষ্টি হচ্ছে না তো। এখনো এই মুহূর্তে মা হয়তো 5 বার 6 বার ফোন করেছে, প্রোগ্রাম হলো তো। মা যার আছে সে জানে, মায়ের মতন মা ভগবান আল্লাহ জিদাদের থেকে অনেক অনেক ওপরে, মাপা যায় না মা। আর সেই মায়ের সাথে যত রকম ঝামেলা অশান্তি আমরা করে থাকি, তাতে অসুবিধা নেই, কিন্তু মনের ভেতরের মনকে জানানোর দায়িত্ব কিন্তু তোমার। আমি গল্প বলবো, আর গল্পের সাথে তোমার লেখাটা লিখতে থাকো। যদি পেন না থাকে হাত তুলবে, আমার ব্যাগ থেকে আমি তোমার পেন সাপ্লাই দেবো। তাই কারোর কাছে যদি পেন দরকার হয় আমাকে হাত তুলবে, আমি পেন দিয়ে দেবো। আমার পেন একটা গল্প বলবো, খুব খুব প্রয়োজনীয় গল্প এই মুহূর্তের জন্য। কোনো এক সাধু তার শিষ্যকে বারবার জাগাতে চাইছে, কিন্তু শিষ্য জাগতে চাইছে, ফিজিক্যাল জাগে না, মনের জাগে, মনের চেতনার জাগে। তো সেই শিষ্য একদিন জগৎ জোড়া হয়ে গেল, সারা পৃথিবী বিখ্যাত হয়ে গেল। একদিন এরকম হলো, বাকি শিষ্যরা সাধুর কাছে এসে বলল, হে সাধু, তুমি এত নিষ্ঠুর কেন, এত বায়াস কেন? বায়াস করে তুমি পক্ষপাতিত্ব কেন? একজনকে এত সফল করে দিলে সারা পৃথিবীর লোক ছেড়ে, কই আমাদেরকে কেউ ছেড়ে না কেন? সাধু বলল, আমি সবাইকে যা দিই ওকেও তাই দিই, ও নিতে পেরেছে, তোরা নিতে পারিস কি? অটোমেটিক্যালি সব জায়গায় ভালো মানুষ থাকে, খারাপ মানুষও থাকে, তার মধ্যে কিছু কুশিষ্য ছিল, সুশিষ্য কুশিষ্য।
তো কুশিষ্যরা বদনাম শুরু করলো, এটা হতেই পারে। আপনি আমাদের দিন আমরা নিয়ে দেখাচ্ছি। সাধু বুঝলেন, এ শিষ্য সহজ কথায় বুঝবে না। সাধু বললো, বিকালবেলা আর আমি তোদেরকেও চেতনা দেবো। আমার দিকে তাকিয়ে থাকিস না, লিখতে থাক। মাকে চিঠি লিখতে লিখতে গল্প শোন, তাহলে তুই রিলেট করতে পারবি। আমার দিকে তাকিয়ে থাকলে মুহূর্তটা বেরিয়ে যাবে। লিমিটেড টাইমের মধ্যে আমাদের লিমিটলেস হতে হবে। এটাকে ইংলিশে বলা হয় লিমিটলেস জায়েন্ট। আমরা সবাই কিন্তু এক একটা দৈত্য, কিন্তু আমরা সবাই স্লিপিং জায়েন্ট হয়ে যাই, ঘুমন্ত দৈত্য, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে ডাকলেও উঠছি, জেগে জেগে ঘুমাচ্ছি। গল্পটা শুনতে শুনতে মাকে আর বাবাকে ভাবো আর লেখো। আর তুমি এমন ভাবে লেখো যেন আজকে সেই 2034 মুহূর্তটা তুমি অ্যাচিভ করে হাজার হাজার লোক তোমাকে দেখতে এসছে, প্রচুর সেলফি নেওয়া হচ্ছে, অটোগ্রাফ নেওয়া হচ্ছে, ওই মুহূর্তে দাঁড়িয়ে তুমি লেখো। তাহলে তুমি লেখাটা আরো ভালো লিখতে পারো। তোমার এজটাকে বাড়িয়ে দাও, ম্যাচুরিটিটাকে বাড়িয়ে দাও। সাধু যখন বিকালবেলা তার শিষ্যদের ডাকলেন, সবার হাতে একটা কৌটো থেকে ধুলো দিলেন, ধুলো ডাস্ট। সবাই ভাবছে কি এটা খাবো না মাথায় দেবো। সবার হাতে দেওয়ার পর সাধু বলল, এর মধ্যে চিনি আর বালি গুঁড়ো করা আছে, আলাদা কর দেখি। এই কথা শুনে সবাই হাসছে, বলে এটা আলাদা করা চায় না। একজন তো বলেই বসলো, আপনি করে দেখাবেন। সাধু হাসতে হাসতে বললো, ইয়ার এমন কিছুটা ধুলো দিয়ে কিছু পিঁপড়ে যাচ্ছে। যেই না পিঁপড়েদের গায়ে দিল, পিঁপড়েগুলো তাকে ঘিরে ধরল এবং খালি চিনিটা খেয়ে বালিটা পড়ে থাকলো। সাধু হাসতে হাসতে বললো, তোরা যে শিষ্য পিছনে লাগছিস, ওই শিষ্যটার ওই পিঁপড়েটা জেগে গেছে, মানে চেতনা। চিনি মানে এখানে কি ভালো খারাপের বিচার। যখন তোমার মধ্যে সেই ভালো খারাপের বিচারটার ভেতরের আলোকটা তুমি জ্বালাতে পারবে, পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমার অন্ধকারের মধ্যে আলো দেখার ক্ষমতা। বাড়িতে অভাব, একবেলা খাচ্ছ, তাতেও দেখবে জীবনের স্বপ্ন তুমি ছাড়বে না। এই পৃথিবীর যেদিন থেকে সিভিলাইজ হয়েছে, মানে মানুষ মানুষের মতন হয়েছে, সেই দিন থেকে আজ অব্দি 100 বছর পরেও হয়তো এটা থাকবে। স্বপ্ন দু ধরনের মানুষ দেখে। এক ধরনের মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন অ্যাচিভ করতে পারে না, তারা আঙুর ফল টক বলে, তার কারণ তারা স্বপ্নকে রোজ চেঞ্জ করে। আর এক ধরনের মানুষ আছে, যেরকম তোমরা আমার সামনে আছো, যারা স্বপ্নের জন্য প্রত্যেকটা দিন নিজেকে চেঞ্জ করে। স্বপ্ন দেখা আর স্বপ্ন অ্যাচিভ করা, এই ক্যারেক্টারটা সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। মানে স্বপ্ন চেঞ্জ করা যাবে না, স্বপ্নের জন্য নিজেকে চেঞ্জ করবো। আমি ইংলিশে ভালো নই, আমি ইংলিশ স্কুলের টিচারের কাছে যে বলবো আমাকে ইংলিশ শেখান না, আমি ইংলিশটা শিখতে চাই। আমি ভেরি উইক ইন মাই হ্যান্ড রাইটিং, আমার হাতের লেখা খুব বাজে, আমি একজন টিচারের কাছে গিয়ে বলবো, টিচার প্লিজ আমাকে শেখান, আমি হাতের লেখা ভালো করতে চাই। আমি পড়াশোনা ভালো লাগে না, আমি এরকম কারোর কাছে যাবো যাকে গিয়ে বলবো পড়াশোনা ভালো লাগার মূল মন্ত্র। এক্সারসাইজ করতে ইচ্ছা করে না, আমি একজন ক্যারাটে এক্সপার্টের কাছে গিয়ে বলবো আমাকে এমন কিছু এডুকেট করুন যাতে আমি রোজ সকালে উঠতে পারি। যে নিজেকে ভাবে সে সফল হয়, আর যাকে সময় ভাবে সে 8-10টা মানুষের মতো একটা নাম হয়ে থাকে, কখনো শ্মশানের খাতায়, কখনো বার্থ রেজিস্টারের খাতায়। আর কিছু মানুষ আছে সারা পৃথিবী তার নাম ছড়িয়ে দেয়, স্যালুট করে। এরকম তোমরা এই রুমে আছো, হয়তো সবার মধ্যেই সেই আগুনটা আছে। আমি আমার মতো করে আগুন জ্বালানোর প্রচেষ্টা করলাম। তুমি যদি আগুনটাকে ধরে মনের মধ্যে নিতে পারো। ম্যাডাম একটা কথা বারবার বলছিলেন যে মোটিভেটেড হয়ে যাওয়া, খুব এক্সাইটেড হয়ে যাওয়া 2 দিনের পরে আর থাকে না স্যার। তাহলে বাচ্চাদেরকে আপনি এমন কিছু লেসন দেন যাতে সারা মুহূর্তটাকে ওরা ধরে রাখতে পারে। তো সেটা আমি সবসময় বলে থাকি, মোটিভেশনের একটা স্প্যান আছে, তারপরে মোটিভেশন কেটে যাবে ওই টিকিটের মতো। কিন্তু তুমি যদি এটাকে অভ্যাসে পরিণত করতে পারো, তাহলে সে কখনো ছাড়বে না। সেই জন্য বলা হয় তুমি আগে অভ্যেস তৈরি করো, অভ্যেস তোমার ভবিষ্যৎ তৈরি করবে। ইংলিশে কি বলা হয়, ইউ ক্রিয়েট ইউর হ্যাবিট অ্যান্ড ইউর হ্যাবিট ক্রিয়েট ইউর ডেস্টিনি। তো কিভাবে সেটা সম্ভব? আগে মাকে চিঠি লিখতে গেলে 1 লাইন লিখো না, লজ্জা পেও না। মাকে চিঠি লিখতে গিয়েও যদি কীর্তেনি করো, তাহলে জীবন তোমাকে নিয়ে হাসবে একটা সময়। ওপর থেকে কেউ হাসছে কিন্তু ওই সেই সুযোগ দেওয়ার মতো, নারায়ণ 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 বলবে আমি তোকে জাগাতে চেয়েছিলাম, তুই মৃণাল চক্রবর্তীর ইভেন্টে গেছিলি, আর তখন তুই বয়ফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিস যে কখন বেরোবে, আমি তো বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। তোর মাথায় এখন বয়ফ্রেন্ড যদি ঘোরে, তাহলে কিন্তু খরচার খাতায় যেতে কারোর ক্ষমতা নেই আসবে। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এখানে অনেকেই আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তোদের মধ্যে সেই ফিলিংসটা চলছে। মানে সারাদিন মানুষ ঘাটে দিন, মাছওয়ালা PhD করে মাছ বিক্রি করে না, সে মাছ ঘাটতে ঘাটতে দেখে বলে দেবে যে মাছ ধরে না
জল নাকে দিয়ে বলে দেবে, মুখে দিয়ে বলে দেবে মাছ আছে কি। পড়াশোনা পিএইচডি করেনি, আমিও পিএইচডি করিনি, কিন্তু মানুষ খেলে মানুষের চোখ দেখে বলে দেবো, খালি মনের মধ্যে ছুক 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 করছে। কখন আমি বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো, কখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তার ফ্রেন্ড হয়ে যাবে যদি না তুই সময়ের মূল্যটা এখন দিস। যে বয়ফ্রেন্ড এসছে সে তার ইন্টারেস্ট এসছে, তোর ইন্টারেস্টে আসে। সে কিন্তু দয়াসাগর বিদ্যাসাগর নয়, কিন্তু তোকে জ্ঞান বুদ্ধি বিচার শেয়ার করতে এসছে। সে একটা পার্সোনাল ইন্টারেস্টে এসছে তোর মাইন্ড হাইজ্যাক করা যায়। একদম সিম্পল অঙ্ক, তোর মাইন্ড হাইজ্যাক করবে, টাইম হাইজ্যাক করবে, ফিউচার হাইজ্যাক করবে। আজ থেকে 10 বছর বাদে, আমি সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বলে একটা বা দুটো বাচ্চাকে তুই যেখানে সংসার করবি, তোর মনে হবে আমি কি ভুলে গিয়ে বিশ্বাস করে বিয়েটা করেছি, কি ভুলে গিয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়েটা করেছিলাম। আজকে পদে পদে বুঝছি, তখন মনে হচ্ছিল বাবা মার থেকে বড় শত্রু কেউ নেই, কিন্তু আজকে বুঝতে পারছি আমার জীবনের ঐতিহাসিক ভুল করেছি। It's all about you. Life is all about you versus you. When you break yourself, then only you make yourself. মানে নিজেকে ভাবার জন্য নিজেকে আগে ডিসিশন নিতে হবে। ইংলিশে এটাকে বলা হয় 3D। মাকে চিঠি লেখ, মাকে চিঠি লেখার জন্য কাটাকাটি করিস না, যা ফিলিংস হচ্ছে লেখ। আমি খালি তোদের ভেতরে ঢুকতে চাইছি, মনের ভেতরে নাড়া দিতে চাইছি, যা লিখবি না ওটাই থাক। আমার কথা ধরে রাখতে পারবি না সবাই, হয়তো 2% 10% লোক কথা 2% ধরে রাখতে পারবে। আবার বাইরে যাবি 10 দিন দুটো গান শুনবি, সামনে দুর্গাপুজো আসছে, এটা সেটা মিউজিক হবে, সব কথা থেকে বেরিয়ে। কিন্তু এখানেই হয়তো 10-12 জন তোরা আছিস যারা ওটাকে ধরে রাখছে। তো সেই জন্য বলা হয় ফার্স্ট থিং ইজ ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু বি ইমাজিনেটিভ, বড় স্বপ্ন দেখার মানসিকতা, ইমাজিনেশন। সেকেন্ড দরকার ইমাজিনেশনটাকে থটে কনভার্ট করা। থট মানে একটা ভাবনায় কনভার্ট করা। And then thought comes to word. আমি যেটা থট বললাম সেটা ওয়ার্ড। আমার মাকে বলা, বাবাকে বলা, বন্ধুকে বলা, সবসময় সবাই এনকারেজ করবে না, তো এনকারেজ না করলে বিপরীত পরিণাম ব্যাপার নেই। অন্তত আয়নার সামনে নিজেকে তো বলা যায়। সবার বাড়িতে একটা আয়না তো আছে, আয়নার থেকে বড় বন্ধু কেউ হতে পারে না। তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে বলতে হতে যায়, এটা দেখবি কোনোদিনও তোকে বিট্রে করবে না। তোর আয়না কখনো তোকে বিট্রে করে, হ্যাঁ কি না? বাবাকে বললে না বলে দেবে, মাকে বললে না বলে দেবে, টিচারদের বললে না বলে দেবে, কিন্তু তোর অনেক অনেক বড় স্বপ্ন, সেই স্বপ্নকে হাতের মুঠোয় আনা। তারপরের কাজ হচ্ছে ইউর ওয়ার্ড বিকাম ইউর অ্যাকশন। তুই যেটা হতে চাস সেটার জন্য রোজ পরিশ্রম করা, রোজ। আর সেখানে আমি সবসময় অনুরোধ করি, ফিজিক্যাল এক্সারসাইজের কোনো বিকল্প নেই। আমি রেগুলার আজকের ডেটেও কিন্তু 1.5 ঘন্টা ওয়ার্কআউট করি বলে কিন্তু 18 ঘন্টা 18 রকম মানুষকে দেখার পরেও আমি টায়ার্ড হয়ে যাই। আমি জানি আমাদের সময় কিন্তু লিমিটেড, সবার টাইম কে কখন এরকম ভাবে ব্যানিশ হয়ে যাবে আমরা জানি। তো সেই জন্য বলা হয়, অনেকে জানবি এই কথাটা, বাট আগেটা শেষ করে কি বললাম, ইমাজিনেশন ক্রিয়েট ইউর থট, ইউর থট ক্রিয়েট ইউর ওয়ার্ড। ওয়ার্ড মানে বলা, ইউর ওয়ার্ড বিকাম ইউর অ্যাকশন। অ্যাকশন মানে আমার ড্রিম, এই স্বপ্নটা, এই এক্সিট ডেটটাকে টাচ করা। তার মানে আমি ওটার জন্য অ্যাকশন নেবো। অ্যাকশনের আমি আগে বলে দিয়েছি কি প্ল্যান করতে হবে, প্রি প্ল্যান করতে হবে, ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। 3টে মাস্ট, হাঁটবো যখন, পা ফেলবো যখন, মাস্ট। আমার ব্যাগে সবসময় গাড়িতে 2টো জুতো রাখি, 2টো জামা কাপড় রাখি, 2টো বেল্ট রাখি। কেন? ব্যাকআপ প্ল্যান। কোনো কারণে ভিজে গেল, কোনো কারণে ওই মুহূর্তে গিয়ে একটা বোতাম ছিঁড়ে গেল, আমি কি করে প্রোগ্রাম করবো? তো ব্যাকআপ প্ল্যান বুঝতে পারলাম। তারপরে কি, ইউর অ্যাকশন বিকাম ইউর হ্যাবিট। হ্যাবিট মানে অভ্যেসে পরিণত হয়ে যাওয়া, রোজ সকালে ওঠা। যাদের সকালে উঠতে অসুবিধা হয় কিন্তু উঠতে চায়, আমি তাদের জন্য একটা লেসন দেবো। কার কার এরকম আছে উঠতে চাস কিন্তু উঠতে পারিস? ফার্স্ট থিং ফার্স্ট, কি বললাম? ফার্স্ট থিং ফার্স্ট। ফার্স্ট ফর্মুলা হচ্ছে আমাকে ব্যাকআপ প্ল্যানে যেতে হবে, মানে রাত্রিবেলা মোবাইল ইউজটাকে কমাতে হবে, তাহলে শুনে ঘুম আসবে। যাদের 8টার পর মোবাইল ইউজ বাড়ে তাদের ঘুম আসতে চাইবে না, কেন চোখের আইবল অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে যায়। খেয়াল করে দেখি কুকুরের চোখে বা বিড়ালের চোখে লাইট হয়, দেখি ওদের আইবলটা একদম সুইচ সুইচ করে। আমাদেরও হয়, আমরা তো বুঝতে পারি না। যখনই মোবাইলের দিকে তাকাচ্ছি, কোনো স্ক্রিনের দিকে তাকাচ্ছি, এই ভেতরে যে টিস্যুসগুলো থাকে ওগুলো অ্যাক্টিভেট হয়ে থাকে, বুঝতে পারছিস? যেই অ্যাক্টিভেট হয়ে গেলে তুই শুচ্ছিস কিন্তু চোখ কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ঘুম আসতে চাইবে। আর যাদের ঘুম আসতে চাইবে না তাদের খালি মনে হবে সকালবেলা কি করে উঠবে। পয়েন্ট 1। পয়েন্ট 2, রাত্রিবেলা যখন শুবি, স্বপ্ন যেটা দেখেছিস সেটার দিকে কতটুকু তুই অ্যাকশন নিয়েছিস। অ্যাচিভ করা তো পরে, অ্যাকশন তো নিয়েছিস। যার আমি 2 মিনিট এটা করেছি, 2 মিনিট লিখে গিয়ে ড্রিলটা লিখে বিছানার মাথার পাশে বালিশ থাকুক যাই থাকুক দেখে শুয়ে পড়ো। আর অ্যালার্ম যখন দিবি, আমার মা শিখিয়েছিল, আজকে এটা সাইন্টিফিক ওয়েতে শেখানো হয়, সেটা কি
বালিশের মধ্যে যে সময় উঠতে চায় সেই সময়টা লিখে রাখ। 4টায় উঠতে চাই বা একদিনে করবি না, ডেইলি 15 মিনিট টার্গেট। মনে কর আমি 8টায় উঠি, তাহলে আজকে কটায় উঠবো, কালকে কটায় উঠবো, 7:45, 15 মিনিট করে টার্গেট, মানে ছোট ছোট টার্গেট। তারপরে 15 মিনিট, তারপরে 15 মিনিট, এইভাবে দেখবি 10 থেকে 15 দিনের মধ্যে তুই সেটা অ্যাচিভ করবি। আর যখনই অ্যাচিভ করবি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর অ্যালার্ম শুনতে পাচ্ছিস, তারপরেও মনে হচ্ছে তারপর হয়, মানে অ্যালার্ম শুনলি একটুখানি, তখন নিজেকে একটাই ওয়ার্ড বলতে হবে, কি 5 4 3 2 1, কি বলবে? আমার সাথে একসাথে বলতে হবে, হ্যাঁ একসাথে, রাইট? একসাথে বলবে কি 5 জোরে 4 3 2 1, যদি একটু কমিয়ে দিতে একদম কমিয়ে। সো একসাথে আমরা বলবো, হ্যাঁ আমি বলবো তারপরে তোরা বলবি, আমি যখন হাতটা তুলবো তখন তোরা বলবি। একটু 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 মানে এটা প্র্যাকটিস করতে হবে। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, এতক্ষণ মোটিভেশন দিলাম, এবার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখাচ্ছি কিভাবে সেটা সম্ভব। শুয়ে আছি, মানে নাক ডাকছি, হঠাৎ করে যেখানে চোখ খুলছিস তোর ড্রিমটা যেন লেখা থাকে, যদি সম্ভব হয়, বাড়িতে যদি কানাতে অসুবিধা না থাকে, বা তুই তোর নামটা লিখে নিচে লিখে রেখেছিস, ডক্টর বা হোয়াট এভার, IPS কিছু একটা লিখে রাখ, আর নিজের একটা ছবি লাগিয়ে রেখে, নিজের ছবিটা একটা স্মাইলিং ছবি দেখি, তো খুলে বলতে হবে 5 4 3 2 1 জাম্প, কি বলতে হবে? তো আমি হাত তুলবো, একসাথে বলবি, যেন অ্যাজি তুই ঘুমাচ্ছিলি, অ্যালার্ম বাজলো, তারপরে তুই চোখ খুলছিস, আমি এরকম একটা আওয়াজ করবো, আওয়াজটা থামিয়ে দেওয়া মানে 3 বার থামিয়ে দেওয়া মানে তোকে ওটা বলতে হবে, চোখ বন্ধ কর। তো আমি 1 2 3 ওই আওয়াজটা করবো, মানে আমি আওয়াজটা করে 1 2 3 বলবো, চোখ খুলেই বলবি 5 4 3 2 1 জাম্প, হ্যাঁ ফাইনাল কোড সোজা কর, তাহলে তুই জিনিসটা ফিল করতে পারবি। অ্যালার্ম বাজছে, হ্যাঁ 1 2 3 জোরে, মানে ভেতর থেকে আছে এখানে 5 4 3 2 1 জাম্প, ওকে? সো 1 2 3 তারপরে জাম্প করবো। এটা বললেই দেখি তোর ইন্টারনাল যে মাসকুলার সিস্টেম আছে তার কাছে ওটা স্পার্ক হয়। অনেক সময় দেখি ঘুমায় সময় হঠাৎ করে জোরে কেউ আওয়াজ করলে আমরা চমকে যাই, তো ইনার এবিলিটিস গুলো ছট করে চমকে যায়, তখন তোর স্বপ্নের কথা মনে পড়বে, তোর খালি মনে হবে আমি ঘুমালে আমার স্বপ্নও ঘুমাবে, তাহলে উঠে পড়তে হবে। ঘুম আসুক, উঠে পড়ে পাশে গিয়ে চোখে জল 10 বার এরকম ভাবে চোখ বন্ধ করে ছাপ, আর ইচ্ছা করবে না, তুই আয়নার দিকে তাকিয়ে একটা স্মাইল দিয়ে বলবি আই হ্যাভ টু গ্রো, আই ডোন্ট ওয়ান্ট টু গো। গো মানে ওই টিপিক্যাল আসা যাওয়া, আর উঠেই মোবাইল হাত দিবি না, রিকোয়েস্ট উঠেই কিন্তু কি দেখি হোয়াটসঅ্যাপ করেছে রাত 10টার সময়, আমি তো বন্ধ করেছিলাম স্যারের কথা, আর তো বলেনি সকালবেলা খুলতে, মানে চোরের মন মোচকার দিকে আর কি, মাথায় ঘুরছেই আর। তো তুই যখনই ওই বন্ধুর চক্রগুলোর মধ্যে পড়বি, যতই ভালো বন্ধু হোক, তুইও পড় আমিও পড়ি, পড়াশোনার পরে আমরা একসাথে থাকবো, যেই হোক খালি বল যে ওকে লেটস অ্যাচিভ মাই ড্রিম ফার্স্ট, দেন আই উইল থিঙ্ক। এটা যদি বলার ক্ষমতা এখন না থাকে, পরে কিন্তু কান্নাকাটি করে কিছু। এরকম অনেক মা আছে, তুই তোর মাকেই জিজ্ঞেস করবি, মা তোমার লাইফে স্কুল লাইফে তোমার একবারও মনে হয় না তুমি যে অনেক কিছু করছো? দেখি মায়ের গল্প শুনে তোর মা, প্রত্যেকের মাকে জিজ্ঞেস করবি, খুব কম মাকেই পাবি সে তার প্যাশন নিয়ে কাজ করছে, খুব কম মাকেই পাবি। প্যাশন প্রফেশন একমাত্র 1% লোকের হয়, তার জন্য কারেজ দরকার, তার জন্য ভেতরের আগুন দরকার, সবার থাকে না, সবাই ওই গডের নির্মাণ করে আসি যায়, মাইনে পাই, একটা তো হয়ে গেছে, আর কিছু আর কথা ওই যা হচ্ছে চলুন। তো আমি কিন্তু সেটা করতে পারতাম সরকারি চাকরি, কিন্তু কেউ একজনের আমার মনের মধ্যে সেই আগুনটা ঢুকেছিল, চিনি আর বালির ওই পিঁপড়ের মধ্যে। সো বেসিক কনসেপ্টটা তোমাদের বললাম, একটা কাগজ আছে, আমি জয়াকে বলবো কাগজটা ডিস্ট্রিবিউট করার জন্য নিয়ে আসার জন্য, আর চা আমার লাগবে, আর ওই বিলটা আমাকে দিতে হবে, ইন্টারভিউয়ের বিল। সো একটা বোঝাতে পারলাম, তোমরা চাইলে সিরিয়ালি লিখে নিতে পারো কনসেপ্ট। ইমাজিনেশন, স্টার্ট ফ্রম ইমাজিনেশন। ইমাজিনেশন থেকে কি হয়? থট, ভাবনা। থট থেকে গেলে তীর দিয়ে দিয়ে লিখতে পারি। ইমাজিনেশনের পরে থট, থটের পরে কি ওয়ার্ড, ওয়ার্ড মানে শব্দ, মুখে বলা। তারপরে হচ্ছে অ্যাকশন, তারপরে হচ্ছে হ্যাবিট। অ্যাকশন বারবার নিতে দিতে ওটা অভ্যেস হবে। হ্যাবিট থেকে হয় ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে হয় ডেস্টিনি। কিভাবে ডিস্ট্রিবিউট করবে? এটা একদম পিছন দিকে ম্যাডামরা ডিস্ট্রিবিউট করবে, মানে এখান থেকে দুজন লিকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন, স্লিপার ক্লাস, জানি সবাই উঠেছিস, তারপরে আমি পাঠ করলাম। ট্রেনের যে টিকিট হয় সেখানে অনেকগুলো জিনিস লেখা থাকে, তো বলা হয় ট্রেনের টিকিটটা
হচ্ছে গোল সেটের ক্ষেত্রে খুব দামি। তো ট্রেন টিকিটের ফার্স্ট পয়েন্ট কি হলো? স্টার্ট, কোথায় আপনাকে ডেস্টিনেশনে আছে, তারপরে কি লেখা থাকে? কবে, টাইম, এখানে হ্যাঁ থ্যাংক ইউ। করতে হবে একটা ডায়েরি বানাতে হবে, খাতা বানাতে হবে, যে ডায়েরিটার নাম হবে লার্নিং ডায়েরি। এখানে আমি আবার 1 2 3 একাই আছি। সো 1 2 3 1 2 3